হে, আসসালামু আলাইকুম। আমার প্রিয় এইচএসসি শিক্ষার্থী এবং বন্ধুরা, আজকে আমি তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের মোস্ট ডিমান্ডিং একটা টপিক চেঞ্জিং সেন্টেন্স পড়ব। যেহেতু আমরা এটা একটু ব্রড টপিক, আমরা এটাকে যতটা সম্ভব ছোট হওয়ার ট্রাই করেছি এবং তোমাদের সামনে সবচেয়ে কম্প্যাক্ট এবং ইজি জিনিসটাই তুলে ধরার চেষ্টা করছি। আমরা মাস্টার মশাইয়ের পক্ষ থেকে এসেছি অ্যান্ড আমি তোমাদেরকে আজকের ইংলিশ ক্লাসটা যে নিচ্ছি তার নাম হচ্ছে স্পর্শ ঘোষ এবং রাস্তাত মৃধা। আচ্ছা বন্ধুরা, ফার্স্টেই শিখবো অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে বর্ণনামূলক বাক্য, অর্থাৎ যে বাক্যে বর্ণনা বা এক্সপ্লেনেশন থাকে। যেমন ধরতে পারো অ্যাসার্টিভ দুই রকম হতে পারে, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, একটা হচ্ছে নেগেটিভ। অ্যাফার্মেটিভ মানে হচ্ছে যেই শব্দ হা বোধক শব্দ, এবং নেগেটিভটা দ্বারা যেটা ঋণাত্মক শব্দ বা যেই শব্দে নেগেটিভ ওয়ার্ডস থাকে। আচ্ছা আসি, দুইটা এক্সাম্পল আছে এখানে, অনেক সুন্দর। ফার্স্টটা হচ্ছে রিমি ওয়ান্টস টু গো টু স্কুল, wants to go to school alone। এটাকে তোমার কোনো অ্যাঙ্গেল থেকে দেখে কি মনে হচ্ছে এটা নেগেটিভ ওয়ার্ড বা সেন্টেন্স? না। আবার এটা রাসেল ডাজন্ট ওয়ান্ট টু বাই আশা, এখানে আমাদের সরাসরি নটই আছে যেটা নেগেটিভ শব্দ। এবং এই দুইটা সেন্টেন্সের ভেতরে আমরা একটা কমন জিনিস লক্ষ্য করছি, সেটা হচ্ছে এটার ভার্ব কিন্তু একটা একটা। দেখেছো, ভার্ব কিন্তু একটা একটা। যেহেতু ভার্ব একটা একটা, তাই আমরা খুব ইজিলি একটা ডিসিশনে আসতে পারি। সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলোতে সাধারণত ভার্ব একটা হবে এবং ভার্বের আগে এইদের কোনো নেগেটিভ ওয়ার্ড থাকবে অথবা ডাজন্ট বা নট জাতীয় কিছু থাকবে। প্রিয় বন্ধুরা, এখন আমরা শিখব ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্য দুই ধরনের হতে পারে, একটা হতে পারে পজিটিভ, একটা হতে পারে নেগেটিভ। পজিটিভ বা অ্যাফার্মেটিভটা আমরা কিভাবে বুঝবো? আবারও সেম, সেটা হচ্ছে নট জাতীয় কিছু থাকবে। যেমন ধরে ডাজ হি গো টু স্কুল, সে কি স্কুলে যায়? যায়, সে কি স্কুলে যায়? আবার এটা কিন্তু আমাদের অ্যাফার্মেটিভ। যদি আমি এখানে একটা নট বসিয়ে দিই, ডাজন্ট বা ডাজ নট হি গো টু স্কুল, সে কি স্কুলে যায় না, এটা কিন্তু আবার নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। এইভাবে আমরা করতে পারি। এটা হচ্ছে আমাদের ডু ভার্ব দিয়ে। এখন আমরা যদি WH কোশ্চেন দিয়ে প্রশ্ন তৈরি করতে চাই, সেক্ষেত্রেও ধরো ওয়াই দিয়ে যদি আমরা শুরু করি, ওয়াই ডু ইউ ওয়ান্ট ইট, তুমি এটা কেন চাও, এভাবেও আমরা লিখতে পারি। অ্যান্ড এগুলাই হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে কোশ্চেন মার্ক। কোশ্চেন মার্ক দেখলেই তোমরা বুঝবে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেই বাক্যগুলো দ্বারা আমরা আদেশ, অনুরোধ, অনুজ্ঞা প্রকাশ করি সেগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সগুলো চিনতে আমাদের বেশ কিছু জিনিসকে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে এখানে কি কোনো আদেশ প্রকাশ পাচ্ছে, এখানে কি কোনো অনুজ্ঞা প্রকাশ পাচ্ছে, নাকি এখানে কোনো নির্দেশ আছে। মনে রাখবে ইম্পারেটিভ সেন্টেন্স মানেই হচ্ছে কোনো আদেশ, নির্দেশ অথবা অনুরোধ থাকবে। যেমন ধরতে পারো এই সুন্দর একটি উদাহরণ, এখানে আমি একটি অনুরোধ করেছি, প্লিজ ট্রাই হার্ডার। প্লিজ ট্রাই হার্ডার দ্বারা আমি একজনকে অনুরোধ করছি যে তুমি একটু এটিকে আরো ভালোভাবে করার চেষ্টা করো বা এই টাইপের কিছু। এখানে প্লিজটা হচ্ছে আমার ইম্পারেটিভ ওয়ার্ড,
যেটা আমাকে ইন্ডিকেট করছে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। আমি যদি এখানে প্লিজ না দেই সেক্ষেত্রেও কিন্তু আমাদের হবে। যেমন ধরো আমি যদি এটা লিখি ট্রাই হার্ডার, আরো দৃঢ়ভাবে চেষ্টা করো, ট্রাই হার্ডার। এখানে ভার্বটা দিয়ে আমাদের সেন্টেন্স শুরু হয়েছে। মনে রাখবে অ্যাসার্টিভ সেন্টেন্সের সাথে ইম্পারেটিভ সেন্টেন্সের সবচেয়ে বড় যেটা পার্থক্য সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্বটা শুরুতে থাকে, এইটার ভার্বের আগে আবার কোনো ছোট ইম্পারেটিভ ওয়ার্ডও থাকতে পারে, যেমন প্লিজ একটা। যদি কোনো সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয় তাহলে মনে রাখবে এটি 100% ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা, অপটেটিভ সেন্টেন্স, যেই সেন্টেন্সগুলো দিয়ে আমরা বুঝতে পারি এখানে প্রার্থনা প্রকাশ পাচ্ছে, প্রার্থনা, আশীর্বাদ, সেই সেন্টেন্সগুলো সবসময় অপটেটিভ সেন্টেন্স। যেমন ধরো লিভ লং আওয়ার প্রেসিডেন্ট, আওয়ার কিং, ধরো লিভ লং আওয়ার কিং, অর্থাৎ আমাদের রাজা দীর্ঘজীবী হন, বা মে গড ব্লেস হিম অর মে আল্লাহ ব্লেস আস। এগুলোতে একটা কমন জিনিস হচ্ছে এগুলো কারো শুভেচ্ছা আনতে বা আশীর্বাদ আনতে অথবা কারো কাছে প্রার্থনা করতে ব্যবহার হচ্ছে। এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি সেন্টেন্স। মনে রাখবে এই সেন্টেন্স দ্বারা আমরা সবসময় আবেগ প্রকাশ করি, অর্থাৎ তুমি কেমন ভাব প্রকাশ করছো এটি এই সেন্টেন্স দ্বারা আমরা বুঝতে পারি। যেমন ধরো আমি খুব খুশিতে আছি, হুরা আওয়ার টিম ওয়ান। আবার ধরো আমি খুব কষ্টে আছি, অ্যালাস হিজ মাম হ্যাজ ডায়েড। সো যেই বাক্যগুলো দ্বারা আমরা নিজেদের মনের ভাব প্রকাশ করতে পারি সেগুলি হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। যেমন ধরো হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইজ, হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইজ, ফুলটি কতই না সুন্দর। এখানে আমি ফ্লাওয়ারকে খুবই বেশি অ্যাডজেক্টিফাই করছি, আমি এটার উপর প্রেশার দিচ্ছি যে ফুলটা খুব সুন্দর। দেখো একটা জিনিস, এক্সক্লেমেটরি সেন্টেন্সে একটা এক্সক্লেমেটরি সাইন আছে। মনে রাখবে এক্সক্লেমেটরি সাইন যেই বাক্যেই থাকুক না কেন, তোমার কাছে দেখে যদি মনে হয় যে এটা তো ডাব্লিউএইচ কোশ্চেন টাইপ হয়ে গেল, এটা কি এক্সক্লেমেটরি সেন্টেন্সে পড়ে, মনে রাখবা এক্সক্লেমেটরি সাইন যেখানেই থাকুক সেটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। অ্যান্ড এক্সক্লেমেটরি সেন্টেন্সে সবসময় এক্সক্লেমেটরি সাইন বসবে, অ্যান্ড এটাই সবচেয়ে ইজি হ্যাক। না দাঁড়া, এখন আমরা শিখব অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সেন্টেন্স আমরা কিভাবে করতে পারি। ফার্স্টে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভটা করবো এবং তারপরে ভাইস ভার্সাটা। এখানে আমি তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট 3টা রুলস বলেছি। ফার্স্টের রুলসটা হচ্ছে অনলি বাট, অনলি বাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব সহ সেন্টেন্সের বাকি অংশ। ধরো এটা হচ্ছে আমাদের এক্সাম্পল, অনলি রিমা ক্যান বাই ইট, শুধু রিমা কিনতে পারে। আমরা এটাকে কিভাবে সলভ করতে পারি, প্রশ্ন আসতে পারে যে আমরা এটা কিভাবে সলভ করব। মনে রাখবা এই ধরনের সেন্টেন্সগুলো সলভ করার ক্ষেত্রে আমরা আগে দেখব এখানে সাবজেক্ট কি। সাবজেক্ট যদি বস্তুবাচক হয় তাহলে একরকম রুলস, সাবজেক্ট যদি ব্যক্তিবাচক হয় সেক্ষেত্রে আলাদা রুলস। রিমা হচ্ছে একটা ব্যক্তি, যেহেতু ব্যক্তির ক্ষেত্রে আমরা নান বাট দিয়ে করি, যেমন নান
but Rima can buy it. None but Rima can buy it. যদি এটা না থেকে কোনো ব্যক্তিবাচক কিছু না থেকে বস্তুবাচক কিছু থাকে, প্রশ্ন আসতে পারে, তখন আমরা এইভাবে করতে পারি যে he has only two pens. এই সেন্টেন্সটির ক্ষেত্রে আমরা একটা ইজি টেকনিক ইউজ করতে পারি, সেটা হচ্ছে he has only two pen. যেহেতু অনলিটা এখানে টু পেনকে এমফাসাইজ করছে বা জোর দিচ্ছে, অনলিটা হি কে না বরঞ্চ টু পেন্সকে এমফাসাইজ করছে, এন্ড টু পেন হচ্ছে বস্তু না, যেহেতু বস্তু তাই আমরা খুব সুন্দর একটা রুলস খাটাবো। এখানে আমরা হি হ্যাজ নাথিং বাট টু পেন্স। বুঝেছেন আপনারা? খুব ইজি একটা কাজ করতে পেরেছি। ব্যক্তি থাকলে আমরা নান দিয়েছি, বস্তু থাকলে আমরা এখানে নাথিং দিয়েছি। ইজি রুলস। আচ্ছা, তাহলে আমরা যদি ব্যক্তিবাচক পাই সেক্ষেত্রে হচ্ছে আমরা নান ইউজ করব, আর যদি আমরা বস্তুবাচক পাই সেক্ষেত্রে আমরা নাথিং ইউজ করব। বুঝেছেন? ওকে। সেকেন্ড রুলস হচ্ছে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, নিড টু। যদি এই চারটা জিনিস থাকে, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, নিড টু, এর স্থলে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প বসবে। যেমন ধরতে পারেন উই মাস্ট লাভ আওয়ার প্যারেন্টস। এটা যদি আমরা সলভ করতে চাই সেক্ষেত্রে এটার অ্যান্সার হবে উই ক্যান নট হেল্প অথবা উই ক্যান নট বাট লাভ আওয়ার প্যারেন্টস। ক্লিয়ার? এরপরে যে রুলসটা আমাদের একটু জরুরি সেটা হচ্ছে বিপরীতার্থক শব্দ। ধরুন এমন কিছু শব্দ আছে যেটার বিপরীত শব্দ আপনি জানেন, যেমন ধরুন হি ইজ অ্যাবসেন্ট ইন দ্য ক্লাস। হি ইজ অ্যাবসেন্ট ইন দ্য ক্লাস, সে অনুপস্থিত আছে। অনুপস্থিত মানে কি? সে নাই ক্লাসে। এটার বিপরীত আরেকটা শব্দ আমরা জানি। বিপরীত শব্দটা কি? বিপরীত শব্দটা হচ্ছে অ্যাবসেন্ট প্রেজেন্ট। প্রেজেন্ট, অ্যাবসেন্ট প্রেজেন্ট। সো আমরা এটাকে নেগেটিভ সেন্টেন্স এইভাবে করতে পারি ডাবল নেগেটিভ ওয়ার্ড বা ডাবল নেগেটিভ করার মাধ্যমে। যেমন ধরুন হি ইজ নট প্রেজেন্ট ইন দ্য ক্লাস। হি isn't present in the class. আমরা এইভাবে নেগেটিভ করতে পারি। আবার ধরুন অ্যাবসেন্ট না থেকে এখানে প্রেজেন্ট থাকতো, ধরুন এখানে প্রেজেন্ট ছিল, তখন আমরা এটাকে নেগেটিভ করার জন্য হি isn't absent in the class। অর্থাৎ বিপরীত যে শব্দগুলো থাকবে সেগুলোর প্রয়োগ করার মাধ্যমে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভও করতে পারি, নেগেটিভ থেকে আবার অ্যাফার্মেটিভও করতে পারি। আবার ধরুন এখানে নান বাট রিমা ক্যান বাইট, এটা থাকলো, ধরেন নান বাট রিমা ক্যান বাইট, এটা ধরেন থাকলো। তাহলে এটা থেকে যদি আমরা নান বাট দেখি অ্যান্ড রিমাও আছে, সো আমরা একটা জিনিস কি লক্ষ্য করতে পারছি, আমাদের ভার্বের পরের অংশটা কিন্তু চেঞ্জ হয় না, এটা ইনটেকই থাকছে রুলস নাম্বার 1 এর ক্ষেত্রে। তার মানে নান বাটের জায়গায় যদি আমরা শুধু অনলি বসা দিই আমাদের কাজ শেষ। তার মানে যদি অনলিটা শুরুতে থাকে সেক্ষেত্রে আমাদের কাজ খুবই কম, অনলিটা যদি মাঝখানে থাকে সেক্ষেত্রে আমাদের একটু কাজ করতে হয়। সেটা হচ্ছে ভার্বের কোনো চেঞ্জ হচ্ছে না, সাবজেক্টেরও কোনো চেঞ্জ হচ্ছে না, এমনকি অবজেক্টেরও কোনো চেঞ্জ হচ্ছে না, শুধু অনলির জায়গায় আমরা নাথিং বাট ইউজ করতেছি। আবার যখন আমরা এই নেগেটিভ থেকে পজিটিভে নিয়ে যাব বা অ্যাফার্মেটিভে নিয়ে যাব সেক্ষেত্রে আমরা নাথিং বাটের জায়গায় জাস্ট অনলি বসাই দিব। ইজি অ্যান্ড সিম্পল। 3
বন্ধুরা, এখন আমরা শিখব ইউনিভার্সাল ট্রুথ যদি থাকে সেক্ষেত্রে আমরা কি করতে পারি। তোমাদের সবচেয়ে বেশি সমস্যা নাকি এটাতেই হয়, ইউনিভার্সাল ট্রুথকে আমরা নেগেটিভ করব কিভাবে। ইউনিভার্সাল ট্রুথকে নেগেটিভ করার সবচেয়ে সহজ উপায় কি জানো? ইন্টারোগেটিভ করে দেবে। আমরা যদি ধরো এই সেন্টেন্সটা আছে, দ্য সান ইজ রাউন্ড, এটা একটা ইউনিভার্সাল ট্রুথ, সূর্য গোলাকার, দ্য সান ইজ রাউন্ড। এটাকে যদি এখন তোমার নেগেটিভ করতে বলে সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই সেন্টেন্সটাকে আমরা চাইলে ইন্টারোগেটিভ করে দিলে এটা নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। কিভাবে? আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স যদি আমরা নেগেটিভ করতে চাই সেক্ষেত্রে যে ভার্বটা থাকবে, ভার্বটা যদি আবারও শোনো খেয়াল করে, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে নিতে চাই সেক্ষেত্রে অবশ্যই যে ভার্বটা থাকবে, ভার্বটা যদি বি ভার্ব হয়, কি ভার্ব? বি ভার্ব, বা কোনো মোরাল অক্সিলারি হয়, অক্সিলারি কোনো ভার্ব হয়, সেক্ষেত্রে অক্সিলারি ভার্বকে সামনে নিয়ে আসার মাধ্যমে আমরা ইন্টারোগেটিভ করতে পারি। আমরা ইন্টারোগেটিভের সময় এটা আরো বিস্তারিতভাবে শিখব। এখন আমরা জাস্ট এটা জেনে রাখবো, এখানে যেহেতু অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারি ভার্বটাকে আমরা সামনে আনবো ইজ, আর যেহেতু এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, মনে রাখবে অ্যাসার্টিভ সেন্টেন্সকে যখন আমরা ইন্টারোগেটিভ করি সেটা যদি অ্যাফার্মেটিভ থাকে সেটাকে নেগেটিভ ফর্মে লিখতে হয়। যেহেতু দ্য সান ইজ রাউন্ড, এখানে কোনো নেগেটিভ কিছু নাই, তাই আমরা ইজের সাথে অবশ্যই একটা নট যুক্ত করব। ইজ নট দ্য সান রাউন্ড। বুঝতে পেরেছো তোমরা কিভাবে করলাম? হ্যাঁ, যেহেতু ভার্বটা অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বটাকে যদি আমরা সামনে এনে ফেলি, যেহেতু এই সেন্টেন্সটা আবার অবশ্যই একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্স করতে হলে আমাদের অবশ্যই নট বসাতে হবে। যেহেতু এটা একটা ইউনিভার্সাল ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথকে অ্যাসার্টিভ সেন্টেন্স ফর্মে তুমি কখনো নেগেটিভ লিখতে পারবে না। আমরা তাই ইন্টারোগেটিভ ফর্মে নেগেটিভ লিখব। তাই আমরা দেখো ইজটাকে সামনে এনেছি, দেন নট দিয়েছি, ইজ নট দ্য সান রাউন্ড, আমরা এভাবে করতে পারি। আবার এই সেন্টেন্সটা দেখো, দ্য আইস ফ্লোটস ইন দ্য ওয়াটার, এখানে কি কোনো মোরাল আছে? অক্সিলারি আছে? ভাইয়া অক্সিলারি তো নাই, এখন কি করব? অক্সিলারি না থাকলে ইন্টারোগেটিভ করার সবচেয়ে সহজ একটা টেকনিক কি জানো? ডু ভার্ব। আমরা ডু ভার্ব নিয়ে আসবো। ডু ভার্বটা আমরা এভাবে আনতে পারি যে যেহেতু এখানে এস আছে, এস থাকলে ডাজ হবে। যেহেতু দ্য আইস ফ্লোটস ইন দ্য ওয়াটার, এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করব, যেহেতু এটা ইউনিভার্সাল ট্রুথ তাই আমরা স্বাভাবিক অ্যাসার্টিভ এটা রাখতে পারবো না। নেগেটিভ করতে হলে আমাকে এটাকে ইন্টারোগেটিভ ফর্মে নিয়ে যেতে হবে, তাই আমরা ইন্টারোগেটিভ করার জন্য ডাজ দিলাম। যেহেতু এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ যদি করি সেক্ষেত্রে অবশ্যই নট দিতে হবে। ডাজ নট দ্য আইস ফ্লোট, ফ্লোট এসটা যেহেতু ডাজের এখানে নিয়ে এসে পড়ছি তাই ফ্লোট ইন দ্য ওয়াটার। ক্লিয়ার? অবশ্যই সাইন দিতে হবে, সাইন না দিলে জিরো। ক্লিয়ার? এখন আমাদের কিছু জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে প্রথমে আমাদেরকে ডিগ্রি শিখতে হবে। ডিগ্রি শিখলে আমরা বেশ কিছু রুলস সহজেই করতে পারবো। আসো আমরা ডিগ্রি শিখি, আমরা খুব দ্রুত ডিগ্রি শিখব, কারণ তোমাদের সিলেবাসে ডিগ্রি আছে, অ্যান্ড ডিগ্রিটা যদি তুমি শেখো তোমার অনেকগুলা রুলস শেখা হয়ে যাবে। আমি আশাবাদী তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা দেখছো। আসো ডিগ্রি পড়ব। মনে রাখবা ডিগ্রি হচ্ছে তুলনামূলক বাক্য, অর্থাৎ যেই বাক্যে তুলনা করা হবে, যদি তুলনার ধরন ভিন্ন হয় তাহলে ডিগ্রিও চেঞ্জ হয়ে যায়। ডিগ্রি হচ্ছে
আমাদের 3 ধরনের ডিগ্রি আছে। বুঝেছো? 3 ধরনের ডিগ্রি আছে। সবচেয়ে যেটা বড় বা আমরা যদি অনেকের সাথে তুলনা করি সেক্ষেত্রে আমরা যে ডিগ্রিটা ইউজ করি সেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। আর যেটা আমরা দুইজনের মধ্যে কম্প্যারিজন করি সেটা হচ্ছে কম্পারেটিভ। আর যেটা খুবই কম মানুষের মধ্যে এবং একলাই তুলনা করা হয় সেটা হচ্ছে আমার সিম্পল। বুঝতে পেরেছো? আগে আমরা পড়ি সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি বোঝার সবচেয়ে সহজ উপায় হচ্ছে এইটাতে মাত্র 2টা বাক্যই আছে। 2টা বাক্য হচ্ছে, দেখো, very few students are in the class। এটা কিন্তু আমাদের সুপারলেটিভ ডিগ্রিতে নাই, এটাকে আমরা সুপারলেটিভ ডিগ্রিতে নিয়ে আসবো। কিভাবে আনবো বলো তো? আসে ডিগ্রি। ডিগ্রি হচ্ছে কম্পারেটিভ অর্থাৎ তুলনামূলক বাক্য। ডিগ্রি 3 ধরনের: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি সবসময় মনে রাখবে একজনকে তুলনার মধ্যে নিয়ে আসবে, অর্থাৎ একজন ব্যক্তি থাকবে যাকে তুলনা করা হবে। যেমন ধরো, নো আদার বয় ইজ অ্যাজ গুড অ্যাজ হি। এখানে হি কে আমরা এমফাসাইজ করছি, জোর দিচ্ছি এবং বলছি তার থেকে ভালো আর কোনো বয় নাই। এরপরে হচ্ছে কম্পারেটিভ সেন্টেন্স। কম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে দুজনের মধ্যে তুলনা হচ্ছে। হি ইজ বেটার দেন হার, সে তার থেকে ভালো। এখানে দুইজন মানুষের মধ্যে কম্পারিজন বোঝাচ্ছে, তাই এটা হচ্ছে কম্পারেটিভ সেন্টেন্স। আবার ধরো সুপারলেটিভ। সুপারলেটিভ সেন্টেন্স হচ্ছে একজনকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে এবং ওকেই সবচেয়ে বেশি এমফাসাইজ করা হবে। যেমন ধরো, হি ইজ দ্য মোস্ট ট্যালেন্টেড বয় অফ দ্য ক্লাস। মনে রাখবে ডিগ্রি চেনার সহজ উপায় হচ্ছে, যদি দেখো অ্যাজ অ্যান্ড আমাদের অ্যাডজেক্টিভ, আমরা পজিটিভ সেন্টেন্স চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে অ্যাজ একটা অ্যাডজেক্টিভ আবার অ্যাজ। যদি এরকম থাকে তুমি নিঃসন্দেহে ধরে নিবা এটা হচ্ছে পজিটিভ। আবার কম্পারেটিভ চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে কম্পারেটিভ একটা অ্যাডজেক্টিভ থাকবে, কম্পারেটিভ অ্যাডজেক্টিভ অ্যান্ড তার সাথে একটা দেন থাকবে, যেমন দেখো এটা একটা কম্পারেটিভ অ্যাডজেক্টিভ, এটার সাথে দেন আছে, তাই এটা আমরা বুঝতে পারছি এটা কম্পারেটিভ। আবার সুপারলেটিভ যদি তোমরা বুঝতে চাও সেক্ষেত্রে মনে রাখবে দা থাকবে অ্যান্ড একটা সুপারলেটিভ অ্যাডজেক্টিভ থাকবে। এখন আমরা শিখব সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে চিনতে হয়। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই সেন্টেন্সগুলো যদি শিখতে হয় তোমাদেরকে ক্লজ এবং ফ্রেজ বুঝতে হবে। আমরা এখন একটু ক্লজ অ্যান্ড ফ্রেজ বুঝিয়ে আসি তোমাদেরকে। আশা করি তোমরা বুঝো এটা, বাট অনেকেই হয়তো বা বোঝো না। ফ্রেজ মানে হচ্ছে বাক্যাংশ, অর্থাৎ খণ্ডিত একটা ফ্র্যাগমেন্ট অফ সেন্টেন্স। এটার মধ্যে কোনো এমন কিছু থাকবে না যেটা একটা পরিপূর্ণ বাক্য আকারে লেখা যায়। ফ্রেজ মূলত 4 প্রকারের হয়। নাউন ফ্রেজ, প্রোনাউন ফ্রেজ হচ্ছে তাদের মধ্যে অন্যতম। এই ফ্রেজ 3 প্রকার,
তবটা। ফার্স্টে আসি ফ্রেজ। ফ্রেজ হচ্ছে বাক্যাংশ বা বাক্যের খণ্ডিত অংশ। মনে রাখবে এমন কিছু অংশ যেটা একত্রে সমষ্টিগতভাবে কাজ করে। যেমন ধরো, দি মোস্ট স্টানিং, the most stunning book, এটা একটা ফ্রেজ। আচ্ছা ভাইয়া কিভাবে বুঝলেন এটা ফ্রেজ? আচ্ছা দেখো তো এখানে কি কোনো ভার্ব আছে? না, ভার্ব নাই, ভার্ব নাই। আচ্ছা এখানে কি কোনো অবজেক্ট আছে ভাইয়া? না, অবজেক্টও নাই ভাইয়া, অবজেক্টও নাই। আচ্ছা ভাইয়া এখানে নাউন আছে? নাউন আছে, আছে। এটা একটা নাউন, এটা কি নাউন? না, এটা একটা আর্টিকেল, এটা একটা আর্টিকেল। বুক, বই, এটা একটা নাউন, ইয়েস, এটা একটা নাউন। তোমরা আবার অনেকে স্টানিং দেখে ভাবতে পারো ভাইয়া এটা এখানে তো ভার্ব প্লাস আইএনজি কিছু একটা আছে, এটা মেবি তাহলে ভার্ব। ব্রো এটা ভার্ব না, এটা একটা জিরান্ড, এটা একটা জিরান্ড না, এটা জিরান্ডও না, এটা একটা পার্টিসিপল। এটা একটা পার্টিসিপল। এগুলো আমাদের এখন জানতে হবে না, সামনে যেহেতু এসএসসি পরীক্ষা, আমরা এগুলো আমাদের অ্যাডভান্স ব্যাচে পড়াবো। এখন আমরা জাস্ট বোর্ডে যতটুকু লাগবে ততটুকুই তোমাকে বলছি। মনে রাখবে এরকম যদি কোনো খণ্ডিত বাক্যাংশ দেখো যেটা একত্রে একটা সাবজেক্ট হিসেবে কাজ করতেছে, কি হিসেবে? সাবজেক্ট হিসেবে, তাহলে এটা হচ্ছে ফ্রেজ। কি? ফ্রেজ। আর হচ্ছে আমাদের এখন আমাদের কি চিনতে হবে? ক্লজ। ভাই ক্লজটা মানে কি? ফ্রেজ চিনলাম যে বাক্যের খণ্ডিত অংশ, ভাই ক্লজটা কি? মনে রাখবে ক্লজ হচ্ছে এটাতে ভার্ব থাকবে, ভার্ব থাকবে। ক্লজ তিন ধরনের হয়, তোমাদের এত জানতে হবে না। মনে রাখবা সিম্পল ক্লজ মানে হচ্ছে বা প্রিন্সিপাল ক্লজ মানে হচ্ছে যে ক্লজটা বাক্যের মূল বাক্য, অর্থাৎ যেই ক্লজ আলাদা ইন্ডিপেন্ডেন্টলি বসলেও সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, আর যেই ক্লজগুলা একলা বসলে নিজেদের অর্থ প্রকাশ করতে পারে না, আরেকটা ক্লজের দরকার হয়, তাহলে সেটা হচ্ছে মানে সাবঅর্ডিনেটিং বা কোঅর্ডিনেটিং ক্লজ। ওগুলা আমরা এখন শিখবো না, জাস্ট মনে রাখবো ক্লজ হচ্ছে ভার্ব থাকবে। এইটার এটা প্রিন্সিপাল ক্লজ হবে। প্রিন্সিপাল ক্লজ মানে হচ্ছে ধরো এই যে এরকম, I want to buy a book but not that one. এটা একটা সিম্পল সেন্টেন্স। ভাইয়া এটা কিভাবে সিম্পল সেন্টেন্স হয়? এই এত বড় সেন্টেন্স সিম্পল সেন্টেন্স? হ্যাঁ ভাইয়া এটা একটা সিম্পল সেন্টেন্স। কিভাবে বলি? আই সাবজেক্ট, ওয়ান্ট ভার্ব, টু বাই এটা কি? টু বি ভার্ব বা একটা ইনফিনিটিভ, একটা ইনফিনিটিভ। আ বুক এটা একটা অবজেক্ট, অবজেক্ট। সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ঠিক আছে, ক্লিয়ার। বাট, বাট একটা কনজাংটিভ যেটা বাক্য অ্যাড করে, বাক্যের সাথে ফ্র্যাগমেন্ট অ্যাড করে, এটা একটা ফ্র্যাগমেন্ট আছে। এটা হচ্ছে আমাদের একটা ফ্রেজ। বুঝেছেন? অর্থাৎ বাক্যের সাথে যদি আমরা কিছু অতিরিক্ত অংশ অ্যাড করি যেগুলোর ভিতরে ভার্ব থাকে না, সেগুলো হচ্ছে ফ্র্যাগমেন্ট বা ফ্রেজ। মনে রাখবেন এটা একটা ফ্রেজ। এখন ক্লজ শিখলাম, ফ্রেজ শিখলাম। হ্যাঁ, ক্লজ ফ্রেজ শেখালেন, এখন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড একটু বুঝা যায়। আচ্ছা আসুন একটু সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কি জিনিস একটু শিখি। মনে রাখবে আমি তোমাদের ফ্রেজ এবং ক্লজটা শেখালাম এই কারণে
যেন তোমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা ভালোভাবে বুঝতে পারো, নতুবা তোমরা বুঝবা না। মনে রাখবা সিম্পলে একটা ফ্রেজ থাকবে, একটা ফ্রেজ থাকবে না, একাধিক ফ্রেজও তো থাকতে পারে, সমস্যা আছে না। একটা ক্লজ থাকবে, কি থাকবে? একটা ক্লজ, অর্থাৎ একটা ভার্ব যুক্ত বাক্য থাকবে। ভার্ব কেমন ভার্ব হইতে হবে ভাইয়া? ভার্ব হইতে হবে মেইন ভার্ব। কি ভার্ব? মেইন ভার্ব। অন্য কোনো ভার্ব হতে পারবে না। অন্য কোনো ভার্ব বলতে ভাইয়া, অন্য কোনো ভার্ব বলতে ভাইয়া হচ্ছে এই যে এগুলা, ধরো যে টু বি ভার্ব, দেন ধরো ইনফিনিটিভ, এটা একটা এই যে একটা ইনফিনিটিভ, বা ধরো জিরান্ড, বা ধরো পার্টিসিপল, এগুলা হইতে পারবে। পারবে না, পারবে না। আসি একটা ক্লজের ভেতরে মনে রাখবে সবসময় একটা মেইন ভার্ব থাকবে, একটা মেইন ভার্ব থাকবে। বাট এগুলা সবগুলা হইতে পারবে, কারণ এগুলা কখনোই মেইন ভার্ব না। এগুলা কখনোই একলা বসলে ভার্বের মতো আচরণ করবেই না, তাই এগুলা কখনোই সমস্যা ক্রিয়েট করবে না। তবে তুমি দুইটা মেইন ভার্ব একসাথে বসাতে পারবা না, দুইটা মেইন ভার্ব একসাথে বসাতে পারবা না। একটা মাত্র ক্লজ দিয়ে যদি তুমি করো সেটা হবে সিম্পল, বুঝছো? একটা মাত্র ক্লজ দিয়ে। এখন আমরা আসি ভাইয়া কমপ্লেক্সে দুইটা ক্লজ ইউজ করতে পারবা। কয়টা? দুইটা ক্লজ ইউজ করতে পারবা। কিভাবে ভাইয়া? দেখো তো এইগুলা তোমার কাছে চেনা চেনা লাগে কিনা। ইট ইজ মি who draw this painting. It is me. আচ্ছা ভাইয়া, বাক্যের এইটুকু অংশ দেখছো সুন্দরভাবে একটা অর্থ প্রকাশ করতেছে, বুঝছো? একটা সুন্দরভাবে অর্থ প্রকাশ করতেছে। এটা একটা ইন্ডিপেন্ডেন্ট না? এটাই হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ। কি ক্লজ? প্রিন্সিপাল ক্লজ। কারণ এটা আমাদের সম্পূর্ণ বাক্যের অর্থ প্রকাশ না করলেও এটা আলাদাভাবে একটা অর্থ প্রকাশ করতে পারে। এইটুকু অংশ দেখো তো ভাইয়া, আলাদা কোনো অংশ প্রকাশ করতে পারতেছে না। না ভাইয়া, পারে না। হু ড্র দিস পেন্টিং, এটা কি কোনো ইন্ডিপেন্ডেন্ট বাক্য হয়েছে? হয়নি। তার মানে এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ বাদে অন্য যে কোনো ক্লজ হতে পারে, এটা প্রিন্সিপাল ক্লজ না। তার মানে আমরা দুইটা ক্লজ বলছি, ঠিক আছে, দুইটার মধ্যে একটা হবে প্রিন্সিপাল ক্লজ, অর্থাৎ যেটা ইন্ডিপেন্ডেন্টলি বাক্যের অর্থ প্রকাশ করতে পারবে, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, একটা প্রিন্সিপাল ক্লজ, আর একটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেটিং ক্লজ, সাবঅর্ডিনেটিং বা কোঅর্ডিনেটিং ক্লজ। এগুলোর আলাদা পড়াশোনা আছে, যেহেতু আজকে টাইম শর্ট তাই আমরা এগুলাতে যাচ্ছি না। মনে রাখবো একটা প্রিন্সিপাল ক্লজ, এন্ড প্রিন্সিপাল ক্লজ খুবই সহজ, এটা বোঝা যায় এইভাবে, এটার আলাদা অর্থ আছে, আলাদাভাবে বসলে অর্থ প্রকাশ করে, আলাদা বসলে অর্থ প্রকাশ করে। প্রিন্সিপাল ক্লজ আলাদা বসলে অর্থ প্রকাশ করবে। আসি ভাইয়া কম্পাউন্ড সেন্টেন্স, দুইটা ক্লজ এন্ড দুইটাই প্রিন্সিপাল ক্লজ, দুইটাই প্রিন্সিপাল ক্লজ। বুঝেছেন ভাইয়া? অর্থাৎ দুইটা এমন বাক্য বসবে যেন অর্থ প্রকাশ করতে পারে। ধরেন এরকম, I have a cat and Russell has a dog.
এন্ডটাকে উঠায় দেন, আলাদা আলাদা ভাবে একটা কমা বসায় দেন। দেখছেন এটা একটা আলাদা বাক্য হিসেবে বুঝতে পারলে অর্থ প্রকাশ করে, এটা একটা আলাদা বাক্য হিসেবে বুঝতে অর্থ প্রকাশ করে। তার মানে দুইটা প্রিন্সিপাল ক্লজ দেখলে কম্পাউন্ড সেন্টেন্স। আচ্ছা বন্ধুরা, আমি অত্যন্ত সরি, কজ তোমাদেরকে আসলে রুলস পড়ানোর মতো আমাদের হাতে অতটা সময় নেই, প্লাস আমরা আসলে এখন তোমাদের এত মূল্যবান সময় নষ্ট করতে চাচ্ছি না। তাই আমরা যতটা সম্ভব তোমাদেরকে প্র্যাকটিস করার জন্য বলছি, আর আমরা তোমাদের জন্য একটা খুব সুন্দর নোট ক্রিয়েট করেছি। তোমরা অবশ্যই এই নোটের প্রত্যেকটা রুলস পড়বে, এবং যদি তোমাদের কোনো জায়গায় সমস্যা মনে হয় যে ভাইয়া এই জায়গাটা হয়তো বা ক্লিয়ার না, আমাদেরকে মেসেজে আমাদের যেই 6 জন ভাই আছে, 6 জনের যে কোনো একজনকে তুমি নক দিলে তারা তোমাকে সুন্দরভাবে বুঝিয়ে দিবে। তো আমরা আজকে এখন যেই মানে কোশ্চেনটা আমরা সলভ করব সেটা হচ্ছে ঢাকা বোর্ডের 2023 সালের প্রশ্ন। মনে রাখবে তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে ঢাকা বোর্ডের 23 থেকে শুরু করে 23 ব্যাচের যে সকল প্রশ্নগুলো এসেছে এগুলো তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। অ্যান্ড 24 ব্যাচে যে প্রশ্নটা আমাদের এসেছে এইচএসসিতে সেটাও তোমরা চেষ্টা করবে যতটা সম্ভব আয়ত্তে রাখার। 23-24 এই দুইটা তোমাদের জন্য লাইক গোল্ডেন টাইপ কোশ্চেন। এই রুলসের বাইরে সাধারণত বর্তমান সরকার প্রশ্ন করছে না, যদিও এইবারের 25-এর কোশ্চেনটা একটু টাফ ছিল, বাট তোমরা পারবে এটাই আমরা আশাবাদী। এবং তোমরা যদি অলমোস্ট যেই রুলসগুলো সবসময় আসে ওগুলো যদি চেষ্টা করো, তোমার পাস করা কেউ ঠেকাতে পারবে না, এবং তুমি অবশ্যই জিপিএ 5 পাবে। আসো আমরা এখন শিখবো ঢাকা বোর্ড 23-এর প্রশ্ন এখন আমরা সলভ করবো। তোমরা সবাই ঢাকা বোর্ড 23-এর প্রশ্নটা আমার সাথে নিয়ে বসবে। দেখো ঢাকা বোর্ড 23-এর প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে দ্য মুন ইজ দ্য ওনলি সাব প্ল্যানেট অফ আর্থ। দ্য মুন ইজ দ্য ওনলি সাব প্ল্যানেট অফ দ্য আর্থ। আমরা একটা জিনিস খুব স্পষ্ট, এটাকে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে বলেছি। আমি তোমাদেরকে শিখিয়েছিলাম অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি তোমরা করতে চাও সেক্ষেত্রে যেহেতু এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স তাই এটাকে আমরা এইভাবে করতে পারি যে দ্য মুন ইজ দ্য ওনলি সাব প্ল্যানেট অফ দ্য আর্থ। দেখো এখানে অনলি আছে, কি আছে ভাইয়া? অনলি একটা মনে রাখবে নেগেটিভ ওয়ার্ড, অনলি একটা নেগেটিভ টাইপ ওয়ার্ডে পড়েছে। আমরা এটাকে যদি ইন্টারোগেটিভ করতে চাই আমরা এইভাবে লিখতে পারি, যেহেতু এখানে ইজ হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব, ইজ অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে এবং এটা একটা মোরাল অক্সিলারি, তাই এটাকে আমরা সামনে এনেই সলভ করতে পারি। এটার অ্যান্সারটা হবে isn't the moon the only subplanet of Earth? অবশ্যই কোশ্চেন বুঝের চিহ্নটা দিবে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ইট ইজ ভেরি চার্মিং টু লুক অ্যাট। ইট ইজ ভেরি চার্মিং টু লুক অ্যাট। এখানে কি কোনো আর্টিকেল আছে এ বা এন? আর্টিকেল নেই। আর্টিকেল না থাকলে মনে রাখবে সবসময় হাউ দিয়ে কাজ করবে। কি দিয়ে? হাউ দিয়ে। ইট ইজ ভেরি চার্মিং টু লুক অ্যাট। বি হাউ চার্মিং it is to look at. আচ্ছা ভাইয়া, এখন তোমাদের অনেকের প্রশ্ন থাকে ভাইয়া এটাকে কি আমি সামনে লিখতে পারি? হাউ চার্মিং টু লুক এট ইট ইজ।
হ্যাঁ, কোনো প্রবলেম নেই, একই কথা। দেখছো, এতে আমাদের ইন্টারোগেটিভ করতে বলেছিল, সাইন দিয়েছি। বিতে আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্স তৈরি করতে বলেছিল, আমরা সাইন দিয়েছি। তাই আমাদের কাছে সাইনটা খুব ইম্পর্টেন্ট। দেন everybody is charmed with its beauty. Everybody is charmed with its beauty. এটা আমাদের কম্পাউন্ড করতে হবে। কম্পাউন্ড সেন্টেন্স যখন আমি তোমাদেরকে পড়াচ্ছিলাম, আমি তোমাদেরকে বলেছিলাম দুইটা ক্লজ আসবে। বলো তো, একটা ক্লজ হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর আরেকটা ক্লজ হচ্ছে আমাদের, বলো, আরেকটা ক্লজ হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ বা অন্য যে কোনো দুইটা ক্লজের একটা। আচ্ছা আসি, আচ্ছা এখন আসি আমরা সি নাম্বারটাতে। সি নাম্বারটা হচ্ছে এভরিবডি ইজ চার্মড উইথ ইটস বিউটি। এটাকে আমাদের কম্পাউন্ড করতে, কম্পাউন্ড মানে হচ্ছে যৌগিক বাক্য। যৌগিক বাক্যে দুইটা প্রিন্সিপাল ক্লজ থাকবে। তাহলে আসো, এটা যদি আমরা সলভ করতে চাই, আমরা এভাবে সলভ করতে পারি যে ইট হ্যাজ বিউটি, যেহেতু আমাদেরকে বলেছে উইথ ইটস বিউটি, তাই আমরা ইট হ্যাজ বিউটি দেই, হ্যাজ বিউটি। অ্যান্ড দিলাম, অ্যান্ড দ্যাটস ওয়াই আমরা ইউজ করতে পারি না। দ্যাটস ওয়াই এর জায়গায় আমরা সো ইউজ করব, কারণ দ্যাটস ওয়াই এখানে WH কোশ্চেন চলে আসে, তাই আমরা দ্যাটস ওয়াইটা ইউজ না করে আমরা সো ইউজ করব। কারণ অ্যান্ড সো একত্রে একটা কম্পাউন্ড ওয়ার্ড ক্রিয়েট করেছে। অ্যান্ড সো এভরিবডি লাইকস ইট। বুঝেছো? এখন আমরা আসি ডি নাম্বারটাতে। যদি না বুঝে থাকো আবার একবার সামনে থেকে দেখবে, বুঝবে, আমি জানি। আচ্ছা, ডি নাম্বারটা হচ্ছে হু ডাজন্ট লাইক দ্য মুন। দেখো, আমাদের যদি আমরা অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স নিই, সেক্ষেত্রে অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয়, কি হয়? অ্যাফার্মেটিভ হয়। ইন্টারোগেটিভ যদি করো সেক্ষেত্রে এটা নেগেটিভ হয়ে যাবে। আবার অ্যাসার্টিভ সেন্টেন্স যদি নেগেটিভ থাকে, এটা ইন্টারোগেটিভ করলে অ্যাফার্মেটিভ হয়ে যাবে। বুঝেছো? নেগেটিভটা যদি আমরা এখন করতে চাই সেক্ষেত্রে কি হবে? অ্যাফার্মেটিভ হয়ে যাবে। এখানে নেগেটিভটা আসছে, ডাজেন্ট আছে, হু ডাজেন্ট, তাই আমরা এমন কিছু করব যেন এটা অ্যাফার্মেটিভ থাকে। অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁ বোধক কিছু থাকে বা পজিটিভ কিছু থাকে। আসো দেখি, হু ডাজেন্ট লাইক দ্য মুন। হু ডাজেন্ট লাইক দ্য মুন, কে পছন্দ করে না? তার মানে কি? এভরিবডি লাইকস দ্য মুন। এভরিবডি লাইকস দ্য মুন, ইজি। আচ্ছা ভাই, ই নাম্বারটা দেখো, দ্য মুন ইজ দ্য মোস্ট বিউটিফুল থিং। এটাকে আমাদের কমপ্লেক্স করতে হবে। দ্য মুন ইজ দ্য মোস্ট বিউটিফুল থিং, এটা আমাদের ডিগ্রি আছে। ডিগ্রি কোন ডিগ্রিটা? দি আছে, আবার মোস্টও আছে। দি আর মোস্ট থাকলে তুমি চোখ বন্ধ করে ধরে নিবে এটা সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি। এখন এটাকে আমরা কম্পাউন্ড করব। যদি কম্পাউন্ড করে ফেলি, কম্পাউন্ড করব আমরা, কমপ্লেক্স করবো। ইয়েস, তোমরা অনেকেই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের মধ্যে গুলিয়ে ফেলো। আমি তোমাদেরকে আবারও বলে দিই, এগুলা হচ্ছে সেন্টেন্সের ধরন, আর ডিগ্রি হচ্ছে পুরো আলাদা জিনিস। এটা একটা ডিগ্রি, তোমাদেরকে বুঝতে হবে কোনটা ডিগ্রি, কোনটা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। এখানে আমাদের স্টুডেন্টদের ভেতর অনেক ঝামেলা লাগে, কারণ দুইটার ক্ষেত্রেই কমপ্লেক্স আছে, সো আবার দুইটার ক্ষেত্রেই কম্পাউন্ডও হয় অনেক সময়। আচ্ছা আসি ই নাম্বারটা, দ্য মুন ইজ দ্য মোস্ট বিউটিফুল থিং। আচ্ছা, এটাকে এখন আমরা কমপ্লেক্স করব। কমপ্লেক্স যদি আমরা করতে চাই, আমাদের সেই একই রুলস,
দুইটা ক্লজ আসবে, একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা সাবঅর্ডিনেটিং বা কোঅর্ডিনেটিং ক্লজ। তাহলে আমরা এভাবে করতে পারি যে দ্য মুন ইজ দ্য থিং, যেহেতু বলছে দ্য মোস্ট বিউটিফুল থিং, তাই আমরা এভাবে করব দ্য মুন ইজ দ্য থিং হুইচ, আমরা সাধারণত কমপ্লেক্স করার ক্ষেত্রে ডাব্লিউএইচ ওয়ার্ডটা নিয়ে আসি। ডাব্লিউএইচ ওয়ার্ডটা আনলে আমাদের কোঅর্ডিনেটিং যে ওয়ার্ডটা আমাদের দরকার হয় বা সাবঅর্ডিনেটিং যে ওয়ার্ডটা আমাদের দরকার হয় সেটা আমরা পেয়ে যাই। দেখো ই নাম্বারটা হচ্ছে দ্য মুন ইজ দ্য থিং। কি? দ্য মুন ইজ দ্য থিং হুইচ বলো, হুইচ ইজ মোস্ট বিউটিফুল, সরি, হুইচ ইজ মোস্ট বিউটিফুল। ওকে, এটা ইজি, একদম সহজ। এখন আমরা আসি এফ নাম্বারটা। এফ নাম্বারটা হচ্ছে দ্য only the moon shines at night. Only the moon shines at night. আমাদের ফার্স্ট রুলটা only the moon. The moon হচ্ছে আমাদের একটা বস্তুবাচক জিনিস। only আছে, only থাকলে কি হবে? nothing but the moon, বাকি অংশ। ইজি, একদমই সহজ। তোমরা ঘাবড়াবে না, ঘাবড়ে তোমরা সারা জীবন যা শিখছো তা দিয়ে তোমরা ইজিলি এসএসসি তে ভালো রেজাল্ট করতে পারবে, আমি জানি। আসি, এখন আসি জি নাম্বারটা। পোয়েটস হ্যাভ কম্পোজড মেনি পোয়েম অ্যাবাউট দ্য বিউটি অফ ইট। পোয়েট হ্যাভ কম্পোজড, হ্যাভ কম্পোজড আছে। তাহলে যেহেতু এখানে একটা মোরাল অক্সিলারি আছে হ্যাভটাকে আমরা সামনে নিয়ে আসবো, এবং এটা যেহেতু অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ, এটাকে আমরা নেগেটিভ ইন্টারোগেটিভে করব এভাবে যে হ্যাভেন্ট পোয়েটস কম্পোজড, বাকি অংশ পুরাটা একদমই সহজ। অবশ্যই সাইন দিবে, সাইন জিনিসটা মনে রাখবে। দুইটাই সাইন আছে, একটা হচ্ছে এই সাইনটা আর এই সাইনটা। এই দুইটা সাইন যদি তোমরা না দাও, তোমরা ঠিক লিখছো না ভুল লিখছো ডাজন্ট ম্যাটার, কাটো। এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে এইচ নাম্বারটা। এইচ নাম্বারটা হচ্ছে হোয়াট অ্যান এক্সাইটিং সিন দ্য ফুল মুন প্রেজেন্টস অ্যাসার্টিভ। এক্সক্লামেটরিতে আছে, যেহেতু এক্সক্লামেটরি সাইন দেওয়া আছে, বুঝ। তাহলে এটা যদি আমরা করতে চাই, দেখো কিভাবে আছে, দ্য মুন না, হোয়াট অ্যান এক্সাইটিং সিন দ্য ফুল মুন প্রেজেন্টস, হোয়াট অ্যান এক্সাইটিং, তার মানে কি এভাবে যে দ্য ফুল মুন প্রেজেন্টস আ ভেরি এক্সাইটিং কি সিন। দ্য ফুল মুন presents a very exciting, বাকি অংশটুকু ইজ একদমই সহজ ভাইয়া। দ্য ফুল মুন প্রেজেন্টস আ ভেরি, বাকি অংশটুকু। তারপরে দ্য মুন ইজ নট অ্যাজ বিগ অ্যাজ দ্য আর্থ। দ্য মুন ইজ নট অ্যাজ বিগ অ্যাজ দ্য আর্থ। অ্যাফার্মেটিভ করতে হবে। অ্যাফার্মেটিভ যদি করতে চাই, এখানে একটা কিন্তু ডিগ্রি আছে। বলো তো ভাই এটা কোন ডিগ্রি? অ্যাজ আছে। আমি যখন তোমাদেরকে ডিগ্রি পড়াই, আমি তোমাদেরকে চেনার কিছু উপায় বলেছিলাম। এটা হচ্ছে সিম্পল ডিগ্রি। কি ডিগ্রি? সিম্পল ডিগ্রি। সিম্পল ডিগ্রিটাকে সিম্পল বলো, এটা কি সিম্পল? হ্যাঁ ভাই, সিম্পল। কারণ এটা অ্যাজ, আবার একটা অ্যাডজেক্টিভ অ্যাজ আছে, সিম্পল। এটা খুবই সহজ ছিল।
এখন এটাকে আমাদের অ্যাফার্মেটিভ করতে হবে। মনে রাখবা, সিম্পল যদি তুমি অ্যাফার্মেটিভ করতে চাও কম্পাউন্ড করে নিতে পারো, কম্পাউন্ড করে নিতে পারো। যেমন ধরো আছে, দ্য মুন ইজ নট অ্যাজ বিগ অ্যাজ দ্য আর্থ, দ্য মুন ইজ নট অ্যাজ বিগ। আই নাম্বারটা আসি, দ্য মুন ইজ নট অ্যাজ বিগ অ্যাজ দ্য আর্থ। এটা একটা কম্পারেটিভ সেন্টেন্স নাকি না? এটা একটা সিম্পল সেন্টেন্স, কারণ এখানে অ্যাজ একটা অ্যাডজেক্টিভ আবার অ্যাজ আছে। ক্লিয়ার? এখন আমরা এটাকে অ্যাফার্মেটিভ নিতে বলেছি। মনে রাখবা, সিম্পল সেন্টেন্সকে যদি তুমি কম্পাউন্ডে নিয়ে যাও বা কম্পাউন্ডকে যদি তুমি সিম্পলে নিয়ে যাও, এটা যদি অ্যাফার্মেটিভ থাকে এটা হয়ে যাবে নেগেটিভ, বুঝছো? আবার এটা যদি নেগেটিভ থাকে এটা হয়ে যাবে অ্যাফার্মেটিভ। আরেকটু এক্সপ্লেইন করি। আচ্ছা, আরেকটু এক্সপ্লেইন করি। সিম্পল আর হচ্ছে কম্পাউন্ড। সিম্পল সেন্টেন্সটা ধরো যেটা আছে সেটা নেগেটিভে আছে, এটা যদি তুমি কম্পাউন্ড করো সেক্ষেত্রে এটা অ্যাফার্মেটিভ হয়ে যাবে, ইয়েস। আর যদি তুমি এটা অ্যাফার্মেটিভ থাকে, তুমি যদি এটা কম্পাউন্ড করো নেগেটিভ হয়ে যাবে, অ্যান্ড ভাইস ভার্সা, উল্টা হবে, বুঝছো? আচ্ছা, এখন ভাইয়া এটা তাহলে কি হবে? দেখো কি আছে, ওখানে আছে যে দ্য মুন ইজ নট অ্যাজ বিগ অ্যাজ দ্য আর্থ। তার মানে দ্য মুন ইজ নট অ্যাজ বিগ অ্যাজ দ্য আর্থ, বুঝছো ভাইয়া? ইজ নট অ্যাজ বিগ অ্যাজ দ্য আর্থ হয়েছে, ইজ নট একই তো, অ্যাজ আর অ্যাজ দি অ্যাডজেক্টিভ, ওটাই তো। ইজ নট বিগার দেন দ্য আর্থ। সহজ না? আমরা সিম্পলি কম্পাউন্ড করছি, তার ফলে আমাদের নট আসছে নেগেটিভ হয়ে গেছে, ইজি, সিম্পল। এরপরে হচ্ছে আমাদের লাস্টটা, আজকে শেষ তোমাদের, উই শুড গো আউট অ্যাট নাইট টু এনজয় আ মুনলিট নাইট। উই শুড গো আউট অ্যাট নাইট টু এনজয় আ মুনলিট নাইট। আচ্ছা, এটা কিন্তু দেওয়াই আছে অলমোস্ট, কারণ ফ্রেজগুলো এমনভাবে সাজানো যেন তুমি সহজভাবে করতে পারো। উই শুড গো আউট অ্যাট নাইট, এটা একটা ক্লজ, ফুল ক্লজ আছে। আমরা যদি সেকেন্ড পার্টের সঙ্গে এমন কিছু অ্যাড করি যাতে ওটাও ক্লজ হয়ে যায়, তাহলে হয়ে যাবে আমাদের। এই যে আমরা এভাবে লিখতে পারি, উই শুড গো আউট অ্যাট নাইট so that we কি হবে, we can enjoy the moonlit night, বুঝছো? সো দ্যাট আমি ইউজ করছি যাতে এটা একটা সাবঅর্ডিনেটিং ক্লজ হয়ে যায়। যেহেতু প্রিন্সিপাল ক্লজ আমরা ইউজ করতে পারবো না, তাই সাবঅর্ডিনেটিং ক্লজ দিয়ে আমরা অ্যাড করেছি। আচ্ছা ভাইয়েরা, অনেকক্ষণ ক্লাস করলে আমি খুবই সরি, কারণ আমাদের আসলে সময় খুব বেশি আসলে সত্যি ছিল না। তোমাদেরকে যতটা দ্রুত করা যায় আমি তোমাদেরকে মানে ট্রাই করেছি যেন তোমরা সেন্টেন্স অন্তত চিনো। তুমি যদি সেন্টেন্স চিনো, তুমি অল্প রুলস শিখেও সহজভাবেই সলিউশন করতে পারবে। আমরা আরেকটা ভিডিও রাখার চেষ্টা করব খুব সামনে, যেগুলোতে আমরা রুলস দেখানোর ট্রাই করব। অ্যান্ড তোমাদেরকে আমরা অত্যন্ত স্নেহ করি, তোমাদের সার্বিক তোমরা যেন সবসময় ভালো করো সেই দোয়া রাখি। আল্লাহ হাফিজ। আর হ্যাঁ, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। অবশ্যই 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 রোজার সময় তোমরা রোজাদারদের সম্মানে অবশ্যই এমন কিছু কাজ করবে না যেটা তোমাদের আল্লাহ নারাজ হয়। আল্লাহ হাফিজ।